আজকে কথা বলতে চাচ্ছি রামিসা হত্যাকাণ্ড নিয়ে। যে শিশুটি ৮ বছরের ছোট্ট শিশুটিকে অতি নির্মমভাবে সোহেল নামক লোকটি ধর্ষণ শেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পরে তাকে গলা কেটে তার অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতবিক্ষত করে খুন করেছে এবং এতে সহযোগিতা করেছে তার স্ত্রী। এটা নিয়ে এই বিচারের দাবিতে উত্তাল হয়েছিল দেশ। প্রধানমন্ত্রী স্বয়ং এখানে যে তার বাসায় যেয়ে তার বাবার কাছে কথা দিয়ে আসেন যে দ্রুত বিচারে এটা নিষ্পত্তি হবে। এটা খুব ভালো একটা পদক্ষেপ ছিল তাদের পক্ষ থেকে এবং তিনি কথা রেখেছেন এটা দ্রুত বিচার আওতায় নিয়ে এসে দ্রুত বিচারের আইনে এটার বিচারিক কার্যক্রম 19 দিনে শেষ হয়ে গেছে। এখন তখন যেমন উত্তাল হয়েছিল যে এই বিচারের রায় যেন তাড়াতাড়ি কার্যকর হয়, তাড়াতাড়ি দেওয়া হয় এবং দ্রুত শাস্তি কার্যকর হয়। এখন যেটা উত্তাল হচ্ছে যে তার স্ত্রী স্বপ্নাকে কেন ফাঁসি দেওয়া হলো। তো এটা নিয়ে আলোচনা সমালোচনা দুটিই চলছে। এটা নিয়ে আমি দেখি একটু আমরা কী ভাবছি কয়েকজনের ইয়েতে। তো আমি বলি 18 সালের দিকে আমরা দুবাই গিয়েছিলাম। ঠিক সে সময় 18 সালে হয়তো সম্ভবত ফেরার পরে 18 কিংবা 19 সালের দিকে একটা ঘটনা ঘটে। এটা আমি মিডল ইস্টের প্রেক্ষিতে আগে একটা উদাহরণ দিই যে দুবাই যারা থাকেন বা যান তারা জানেন যে ওখানে যদিও এটা হচ্ছে ইসলামিক দেশ, ইসলামিক আইনে চলে, কিন্তু ওখানে যেমন বহু বিবাহের ইয়েও আছে, করার যেমন সুযোগ আছে এবং ওদের স্বয়ং আমিররাই বহু বিবাহ করেন। মেয়েরাও কিন্তু সেম স্বাধীনতা পায়, যেটা কিন্তু আমাদের দেশে ওভাবে স্বাধীনতাটা পায় না। ওখানে কিন্তু অনেকেই হয়তো আমরা শুধু ছেলেদের বিয়েটা দেখি, কিন্তু আমরা এটা দেখি না যে একটা আরব নারী কিন্তু বারবার স্বামী চেঞ্জ করতে পারেন। সৌদি আরবে এমনও দেখা গেছে কেউ 11টা পর্যন্ত বিয়ে করতে পারে, 7টাও। মেয়েদের কথা বললাম আমি, পুরুষের কথা থাক। আমাদের দেশে হলে আমরা ছিছি, ঘৃণা, অমুক তমুক। মেয়েদের ক্ষেত্রে আমরা অনেক বেশি কনজারভেটিভ হই। এক্ষেত্রে যেটা হয়েছে রামিসার বাবাকে নিয়ে একটা সমালোচনা হয়েছে, আমি আজকে সেটা যাবো না। আমি রায় নিয়ে যেটা কথা হচ্ছে সেটা নিয়ে একটু আলাপ করি। তো দুবাইয়ের ঘটনাটা বলি। দুবাই কিন্তু মেয়েরা এখানে বিদেশি না যারা, মানে দুবাইয়ের নারীরা না, কিন্তু বিদেশি নারী যারা, তারা কিন্তু এখানে বিকিনি পরেন। বিচে গেলে আপনারা দেখবেন শত শত মেয়ে এখানে বিকিনি পরে মহিলারা বসে আছেন, শুয়ে আছেন, সানবাত নিচ্ছেন এবং রাস্তাঘাটেও তাদেরকে দেখা যায়। ওখানে কিন্তু কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। কেন পায় না এটা বলি। ওখানে একটা 18 বা 19 সালে একটা শিশু ধর্ষণ করে, এরকম 7-8 বছর বয়সী বাচ্চা, এবং 48 ঘন্টার মধ্যে তার বিচার প্রক্রিয়া শেষ করে তাকে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে তাকে শ্যুট করা হয়। এই হচ্ছে দুবাইয়ের বিচার। আলটিমেটলি ইসলামের ধর্ষণের এইভাবে না থাকলেও আরব দেশগুলোতে কিন্তু দুবাইয়ে কিন্তু আমি একটা রেফারেন্স দিলাম, এটা আমার যে খুব ভালো করে জানা বলে রেফারেন্সটা দিলাম, এবং এটা কিন্তু দ্রুত বিচারে নিষ্পত্তি হয়ে গেছে এবং সেখানে কিন্তু এই ধরনের ধর্ষণের ঘটনা অনেক কম। এবার আমি আরেকটি ঘটনায় আসি। 2004 সালে সিঙ্গাপুরের একটি ঘটনায় আসি। 4 সালের 10ই অক্টোবর পাশির পাঞ্জাং হোলসেল সেন্টারে 8 বছর বয়সী একটা চীনা শিশু মেয়ে হোয়াং না নামের মেয়ে নিখোঁজ হয়ে যায়। ধর্ষক টুলে হাও মালয়েশিয়ান, যাকে সে চাচা বলে ডাকত, সে তাকে স্টোর রুমে নিয়ে ধর্ষণ করে এবং তাকে ওখানে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তারপর কী করে, তার বডিটা নিয়ে একটা পার্কে পলিথিনে ভরে তার পার্কে তার বডি লুকিয়ে রাখে, কিন্তু সে শোকা হয় না। তাকে পুলিশ সন্দেহের আওতায় নিয়ে আসে এবং সে তখন মালয়েশিয়ায় পালিয়ে যায় এবং পেনাগে যে সেখানে সে আশ্রয় নেয় এবং 9 দিনের মাথায় সে মালয়েশিয়ান পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কিন্তু খুব যাতায়াত সহজ এবং আমরা জানি পাশাপাশি দেশ, এটা প্রায় একই সংস্কৃতি। তো ওখানে ধর্ষণের হিসেবে সে স্বীকারোক্তি হিসেবে সে ধরা দেওয়া স্বীকারোক্তি হিসেবে সে বলছে যে সেই 9 দিনের বিভীষিকাময় লুকানো জীবন এত বিভীষিকাময় ছিল যে সে বাধ্য হয়েছে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে। এবং তার 14 মাস বয়সী একটা শিশু ছিল, তাকে দেখার জন্য, এবং তার বাবার পরামর্শ ছিল যে সে যদি বলে যে শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে লুকোচুরি খেলার সময়, তাহলে তার শাস্তি হবে না বা এটা প্রমাণ করা যাবে। সেই ইয়েতে সে ধরা দেয়, কিন্তু এই দেহটা পচে গিয়েছিল বাচ্চাটা
যখন শনাক্ত হয় এবং তার কিন্তু ওই ধর্ষণের প্রমাণিত করা যায় না, কিন্তু সে যে হত্যা করেছে পোস্টমর্টেম রিপোর্টে এটা পাওয়া যায়। শুধু এটার ভিত্তিতে ধর্ষণটা তখন বাদ দেওয়া হয় এবং এটার ভিত্তিতেই ওই লোকের শাস্তি বিচারিক কার্যক্রম শেষে তাকে মাত্র 14 দিনের মাথায় তার শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ড। বিচারক রাজি হয়নি তাকে মৃত্যুদণ্ড থেকে অন্য কিছু দিতে, এবং শেষ পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। এতে সময় লাগে মোট 2 বছর সময়। এখন আমরা মোজাম্মেল হক তোহা, যিনি বলা যায় মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ, উনি খুব ভালো লেখেন। উনি লিখেছেন যে অনেক আইনজীবীরা বা আইনের ছাত্ররাও এত দ্রুত বিচারের পক্ষপাতী নেওয়া তারা এটা মানতে চাচ্ছে না, বিশেষ করে স্বপ্নার ক্ষেত্রে। এখানে একটু বলি আমি যে আইনজীবী নাইম হাসান লিখেছেন যে পিপলস টু জাজ রেশিও বাংলাদেশ সবচেয়ে কম। এখানে তিনি বলছেন যে এই ধরনের ক্ষেত্রে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা উচিত বেশিরভাগ ক্ষেত্রে। এটা আমি এলিনা খানের একটা লেখাতেও দেখলাম যে এই ধরনের ক্ষেত্রে 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার কথা। এবার আমি বলি যে তোহা লিখেছেন যে তুরস্কে যেখানে মাত্র 8-9 কোটি জনসংখ্যা, সেখানে বিচারক হচ্ছেন 10,000, আর আমাদের দেশে হচ্ছে 18 থেকে 20 কোটি জনসংখ্যা, আমাদের বিচারকের সংখ্যা মাত্র 1600, জাস্ট লাইক ডাক্তারদের মতো। তো এই যে রেশিওটা কেমন, 15 গুণ পার্থক্য। তো 15 গুণ যখন পার্থক্য হয়ে যায় তখন কি হয়, এই দীর্ঘসূত্রিতার মধ্যে তখন নিম্ন থেকে উচ্চ আদালতে যেতে বা রায় কার্যকর হতে সময় লাগে 20 থেকে 22 বছর। এতে 1% বা 0.1% অপরাধের বিচার সম্পন্ন করা সম্ভব হয়। তাহলে এবং অত্যন্ত ধীর গতিতে, কেন এত ধীর গতিতে সেটা একটা কারণ দিলাম। তারপরে তো বিভিন্ন সুরত হাল মুক্তমত বিভিন্ন বিষয় আছে, এটা আইনজীবীরা ভালো জানে, এটা আমার সাধারণ মানুষ তো আসলে এইভাবে জানি না। এখন কথা হচ্ছে যে আমরা রামিসার ক্ষেত্রে স্বপ্নার ব্যাপারে খুবই জাজমেন্টাল হয়েছে, সে কথায় আসি। এখানে রামিসার একটা বন্ধুর ইয়েটা যদি আমরা আমলে নেই, তার একটা ছোট্ট বাচ্চা তার বন্ধুর কাছে বলতো যে এই লোকটা না আমি যেতে আসতে আমার ছবি তোলে, এই সোহেলের কথা বলতো। আপনারা দেখতে পারেন, এটা কোনো সাক্ষাৎকারের মধ্যে আসছে। তার মানে কি, সোহেলের এই লোলুপ দৃষ্টি বাচ্চাটাকে তাড়া করে ফিরছিল। এবং এই ঘটনাগুলো খুবই কমন। আমরা যদি একটু বস্তির লোকজনের সাথে কথা বলি, মানে আমি এই উদাহরণগুলোতে যাচ্ছি না, আমার জানা এরকম বহু ঘটনা আছে, খুব নৃশংস নির্মম ঘটনা আমার জানা আছে। আলাপ দীর্ঘায়িত হবে, সেসব কথা আমি না গেলাম। তার মানে কি, সোহেল তার দিকে নজর দিয়ে রেখেছিল। এখানে একটা জিনিস খেয়াল করেন, সোহেলের কিন্তু এইরকম বয়সী একটা বাচ্চা আছে যাকে রেখে, এবং নাটোরে সে এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে এসেছিল। পালিয়ে এসে তার স্ত্রীকে নিয়ে এখানে ঢাকায় সাবলেট থাকতো। তো স্বপ্না নামের এই যে মহিলা, তার একটা এরকম বয়সে একটা সন্তান আছে, এবং বলা হচ্ছে যে বাচ্চাটি খুব বুদ্ধিমতী ছিল, খুবই মেধাবী ছিল। সে যে কোনো পুরুষ মানুষ ডাকলেই যে তার রুমে যাবে সেরকম ছিল না। তারা বলছে, পাড়া পড়োশি আত্মীয় স্বজন বলছে যে এই বাচ্চাটাকে ডেকে নিয়ে গেছিলো কিন্তু স্বপ্না। লক্ষ্য রাখুন কথাটা, বাচ্চাকে নিয়ে গেছিলো স্বপ্না। মিডিয়ার ট্রায়ালের মধ্যে ওখানে কিন্তু বিচারকরা সব কিছু যাচাই বাছাই করে রায়টা দিয়েছেন। এখানে লক্ষ্য করেন যে মা বাবা যখন ডাকছে বাচ্চাটাকে, দরজা খোলেন, আমাদেরকে প্লিজ দরজাটা খুলে দেন, বাচ্চার তারা চিৎকারের শব্দ শুনেছে। আমি এটা দেখলাম, পড়োশিরা তারা এটা রেকর্ড করে দেখাচ্ছে, স্যান্ডেল দেখে যখন গিয়েছে। এটা কিন্তু এখনকার দিনে সবার হাতে মোবাইল থাকে। তখনও কিন্তু দরজা খোলা হয়নি, দীর্ঘ একটা সময় দরজা খোলা নেই। বাই দিস টাইম বাচ্চাটার বডি পার্ট তাকে রেপ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তার বডি পার্টসগুলো বিকৃত করা হয়েছে, পানি দিয়ে ধুয়ে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তার মানে কি, কতখানি ধূর্ত একজন অপরাধী হলে এটা করতে পারবে। নাটোরের সেম ঘটনা সে ঘটিয়ে আসছে আগে, এই ধরনের ঘটনা ধর্ষণে কতখানি সে ঠান্ডা মাথায় কাজটা করেছে, এবং তার একটা প্ল্যান ছিল, এবং তার স্ত্রী তাকে সহযোগিতা করছে। স্বপ্না কেন সহযোগিতা করছে আমরা এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না, যে গ্রামের মানুষ বা এই নিম্নবিত্তের মধ্যে আমরা শুধু উচ্চবিত্তের দোষটা দেখি।
কতটা হীন, কতটা নীচ, কতটা হিংসাত্মক হয়ে থাকে এরা। তারা মোটামুটি আমরা যারা এদের সংস্পর্শে আসে কিন্তু আমরা বুঝি, আমরা একটু হয়তো এড়িয়ে যাই। তারা গরিব, অতএব তারা ওই যে হ্যাভ নটস, অতএব তাদের প্রতি আমাদেরকে মমত্ববোধ দেখাতেই হবে। তো বাস্তবে ওই যে মেয়েটি কিন্তু বাচ্চাটি খুবই সুন্দর ছিল, নিষ্পাপ চেহারা, হাসি খুশি। স্বপ্না যে তার প্রতি হিংসা ছিল না, সে চাইছে, দেখছে তার স্বামী তার প্রতি প্রলুব্ধ হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, সহজ শিকার। স্বপ্না যে এগিয়ে দেয়নি, সে চায়নি আমার পথের কাঁটাটা সরে যাক, একটু ভেবে দেখবেন। তারপরে কি, দরজা যখন ধাক্কাচ্ছে তার বাবা মা, তখনও কিন্তু সে দরজা খোলেনি। তার স্বামীকে সে গ্রিল কেটে চলে যেতে দিয়েছে এবং সেই বাচ্চাটাকে খুন করা পর্যন্ত, তাকে ক্ষতবিক্ষত করা পর্যন্ত, ধর্ষণ করা পর্যন্ত কিন্তু সেই স্বপ্ন সাক্ষী ছিল। সে প্রথমে কি বলেছিল যে আমাকে দরজা লাগিয়ে দিয়ে করেছে, আমি ঘুমিয়েছিলাম। দীর্ঘ একটা সময় গেছে, বেলা 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে সে পুরোটা সময় তার হাজব্যান্ডকে সহযোগিতা করেছে। আমরা যারা বলছি অনেকে যে স্বপ্নাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই জায়গাটা আপনারা একটু বিবেচনায় নেবেন। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে প্রান্তিক জীবনে যারা এই ধরনের বস্তিবাসী বা যাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম, তাদের নির্মমতা কতটা ভয়ঙ্কর হতে পারে হয়তো আমরা অনেকে এটা বিবেচনায় নিই না সবসময়। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ওই ঘটনায় কিন্তু সিঙ্গাপুরের ঘটনায় সিঙ্গাপুর উত্তাল হয়ে উঠেছিল এবং 14 দিনের মতো এটা রায়টা কার্যকর হয়। আমাদের এখানে 19 দিনের মাথায় হয়েছে। তারপরে ধরেন সব মিলায় এটা যখন উচ্চ আদালতে অ্যাপিল ট্যাপিল করে যখন যাবে, তখন কিন্তু এটা 2 বছরে শেষ হবে। এখানে তোহা একটা রেশিও দেখাইছেন যে যেহেতু আমাদের বিচারক খুব কম, বা আমাদের মানে এই কার্যক্রমে যেহেতু দীর্ঘসূত্রিতা কাজ করে, সেহেতু আমাদের ক্ষেত্রে কত পার্সেন্ট হয়, 1% বা 0.1% কার্যকর হয় মৃত্যুদণ্ড। এখানে অনেকেই দাবি করছেন এদের মধ্যে আইনের মধ্যেই আছে এই ধরনের ক্ষেত্রে জনসমক্ষে বিচারের বিধান আছে, খোঁজলে জানতে পারবেন। তো আমি বুঝতে পারছি না যে স্বপ্নার প্রতি আমাদের কেন এত মায়া থাকবে, যে পুরোটার সময়, এই দীর্ঘ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত মেয়েটাকে কত বিখণ্ড করা হয়েছে, তার প্রতি কেন সমাজের মমত্ববোধ থাকবে বলুন তো। এই হত্যাকারী সোহেল, তার পক্ষেও কিন্তু লোকজন দাঁড়িয়েছিল এবং তারা কিন্তু সমানে বাচ্চাটার বাবাকে ব্লেম করছিল। এটা খুবই অদ্ভুত না? একটা বাবা যে মাত্র কন্যা হারিয়েছে, আমরা এটা আগেও লক্ষ্য করেছি, এই বাবাটাকে যখন কেউ হাতে টাকা গুঁজে দিচ্ছে বিচারের আশায়, সে কী না করতে পারে, মানুষের পা ধরতে পারে, সব কিছু করতে পারে। তখন যদি সে বলতো যে না আমি টাকা নিব না, তাহলে কিন্তু আমরা বললাম বাবা গরিব মানুষ আবার করবে। হ্যাঁ, তো আমরা এগুলো যদি আমল নেই, বিচার নেই, তা আমরা এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সন্তুষ্ট থাকার কথা, আমাদের খুশি হওয়ার কথা, কোনোভাবেই আমাদের এটা নেওয়ার কথা বলার কথা না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ।